তানভীকে চ্যালেঞ্জ করে গীতার সাথে হাত মিলিয়ে গীতার দলে যোগ দিল ভজন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরে এসেছে মেহেককে নিয়ে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, যা খেয়ে দিয়ে শুয়ে পড়। তার মধ্যে রাকা বলে, আসুন দাদা, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, আসুন খেতে বসবেন আসুন। তখনই প্রলয় বলে, হ্যাঁ আজকে রাতের খাবারটা বেশ দারুণ হবে, তাই না অগ্নিজিৎ মুখার্জি? অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, প্রলয় মুখ সামলে কথা বল, তুই কিন্তু ইদানিং আমাকে বড্ড বেশি অপমান করিস, যেটা আমার একদমই ভালো লাগে না। প্রলয় তখন বলে, অপমান তো আমি তোমাকে করতে চাই না দাদা, কিন্তু তুমি বাধ্য করো তোমাকে অপমান করতে। কি শুরু করেছো তুমি? তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? গীতাদের বাড়িতে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি গিয়েছিলাম নেমন্তন্ন করতে বিয়ের। আর তখন প্রলয় বলে, একটা মাত্র কার্ড নিয়ে কতগুলো বাড়ি নেমন্তন্ন করলে দাদা? তুমি গীতার পেছনে আদা জল খেয়ে পড়ে আছো কেন? আচ্ছা তুমি বুঝতে পারছো না তুমি যেটা করছো সেটা ভুল, সেটা অন্যায়? মেহেকের বিয়েটা এইভাবে ছেলেখেলা করছো দাদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও কিন্তু এই বাড়ির মেয়ে, ও তোমার মেয়ে। ওই রকম একটা ক্রিমিনাল যে দিনে দুপুরে রীতিমতো মেয়েদের হাত ধরে টানাটানি করে, নেশা করে, ক্রিমিনাল, আর তুমি তার সাথে কিনা নিজের মেয়ের বিয়ে দিচ্ছ। কেস জিততে হলে আর কত নিচে নামবে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, অগ্নিজিৎ মুখার্জিকে কেসে হারানো অত বেশি সহজ না। যদি ছলা কৌশল নিতে হয় তাহলে নিতে রাজি আছি, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কেস জিতবেই। তখন প্রলয় বলে, অগ্নিজিৎ মুখার্জি সেই দাপটা নেই দাদা, সব কিছু শেষ হয়েছে ওই গীতা এলএলবির জন্য। তোমার যে রাগ তেজ জেদ ছিল, তুমি যে জিতেই আসছিলে কেসে, যেই ধারাবাহিকতাটা ছিল জেতার, সেটা কিন্তু ছন্দ কেটে গেছে, আর সেটা করেছে গীতা। এর মধ্যেই কাকিমণি তখন বলে, কি হচ্ছে কি প্রলয়? তুমি দাদার সাথে এইভাবে কথা বলছো কেন? ভুলে যেও না দাদা কিন্তু এই পরিবারের হেড কর্তা, আর তুমি তার সাথে এইভাবে কথা বলতে পারো না। প্রলয় তখন বলে, কে বলেছে পারি না? কে বলেছে? অবশ্যই পারি, 100 বার পারি, আর বারবার এই কাজটা আমি করে দেখাবো। কারণ মেহেকের সাথে যে অন্যায়টা হচ্ছে সেটা আমি মেনে নিতে পারছি না। ছোট্ট একটা মেয়ে, আমাদের পরিবারের সব থেকে ছোট, আর ও কিনা এইরকম একটা ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করবে। তখনই মেহেক বলে, তুমি ভুল করছো কাকাই, আমি এই বিয়েটা মন থেকে করছি। হ্যাঁ পাপা আমাকে বলেছিল, কিন্তু এই বিয়েটা আমি মন থেকে করছি। আমি ভালোবাসি আমার পাপাকে। পাপা যা বলবে আমি সেটাই শুনবো। প্রয়োজন পড়লে আমি নিজেকে শেষও করে দিতে পারি যদি পাপা বলে। পাপার জন্য নিজের জীবন আমি দিতে পারি, বুঝতে পেরেছো? আর কৃপানকে বিয়ে করা তো একটা সহজ ব্যাপার। আমি কৃপানকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কাকিয়া তখন বলে, কি বলছিস তুই? তুই ওই ছেলেটাকে ভালোবাসিস? মেহেক তখন বলে, হ্যাঁ ভালোবাসি, আর আমি ভালোবেসেই ওই ছেলেটাকে বিয়ে করছি। তোমরা প্লিজ আর এইসবের মধ্যে ঢুকো না, আর পাপাকে অপমান করো না। পাপাকে অপমান করলে আমি সেটা মেনে নিতে পারি না। প্রলয় তখন বলে, দেখো অগ্নিজিৎ মুখার্জি, দেখো যে মেয়েটাকে তুমি তাচ্ছিল্য করছো, যে মেয়েটাকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ, সেই মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। এর মধ্যে গীতার খাবার বেড়ে দিয়েছে স্বপ্না দেবী, কিন্তু গীতা খাবারটা খেতে চায় না। স্বপ্না দেবী তখন বলে, কিরে তোর আবার কি হলো, খাচ্ছিস না কেন, খা। গীতা তখন বলে, খাবার খেতে ইচ্ছে করছে না মা, গলা দিয়ে নামছে না। অগ্নিজিৎ মুখার্জি যেই নোংরা প্ল্যানটা করেছে, সেই প্ল্যান থেকে মেহেককে বাঁচাতে হবে, বাঁচাতেই হবে মেহেককে। পদ্ম তখন বলে, কিন্তু তুমি খেয়ে নাও। তখনই গীতা বলে, দাঁড়া পদ্ম, অগ্নিজিৎ মুখার্জি গুটি হিসেবে যেমন ব্যবহার করছে মেহেককে, তেমন আমি তোকে ব্যবহার করব। আমি তোকে একটা কথা বলছি পদ্ম, তোকে বউ সাজতে হবে, তোকে বাবু সোনার বউ সাজতে হবে। তখনই পদ্ম বলে, এসব তুমি কি বলছো উকিল দিদি? আর এর মধ্যে স্বপ্না দেবী বলে, ওর না মনে হচ্ছে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে, সারাদিন এইসব লড়াই ফড়াই করে ওর মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে, না হলে ও এই সমস্ত কথা বলতে পারতো না। গীতা তখন বলে, না মা, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। পদ্ম, তোকে যেই কথাটা বললাম তোকে কিন্তু রাখতে হবে। পদ্ম তখন বলে, কিন্তু তারপরেও কি শেষ রক্ষা হবে উকিল দিদি? গীতা বলে, রক্ষা করতেই হবে, ভজন মিত্তিরকে একবার ফোন করতে হবে। ভজন তখন বলে, কি ব্যাপার, ফোন করেছিস কেন তুই আমাকে? তখনই গীতা বলে, অনেক দিন তো জুনিয়র হিসেবে লড়াই করেই চলেছ, নাম তো আর হচ্ছে না। আরে তোমার কাছে একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রিটা কাজে লাগাও। তুমি দেখাও যে তুমি কেস লড়তে জানো। প্রথমবার তুমি আমার বিপরীতে কেস লড়ো, তাহলে বুঝবো তুমি একজন অ্যাডভোকেট। আর এসব শোনার পর ভজন কিছুই বুঝতে পারে না। গীতা বলে, কাল সকালে তোমার সাথে আমার কোর্টে দেখা হচ্ছে। ফোনটা কেটে দেয়। এরপর পদ্ম বলে, উকিল দিদি আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। গীতা বলে, ভয় পেয়ে আর কোনো কাজ নেই রে পদ্ম, ভয়কে জয় করে মাঠে নেমে পড়তে হবে। এর মধ্যেই সকাল হতেই কোর্টে দেখা করেছে গীতা আর ভজন। ভজন তখন বলে, তুই কি বলছিলিস ফোনে?
তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভজনের কথা শুনে গীতা বলে, অনেক তো অগ্নিজিৎ মুখার্জির চামচাগিরি করলে, এবার না হয় নিজে কিছু করো। আমি তো সেটাই বলছি, তুমি কেসটা লড়ো, তোমাকেই কেসটা লড়তে হবে, অগ্নিজিৎ মুখার্জি না, কেসটা লড়বে তুমি। ভজন তখন বলে, কোন কেস লড়বো আমি? গীতা বলে, সেটাই তো সারপ্রাইজ। দেখো, তুমি যদি কেস না লড়ো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি যে আমাকে মারতে চেয়েছিলে সেটা কিন্তু প্রমাণ আছে। বড়বাবুকে বলবো এইটা আবারও কোর্ট কেস করতে, কোর্টে নিয়ে যেতে, আর তারপরে কিন্তু আমি লড়বো। আর আমি যদি লড়তে থাকি তুমি কিন্তু হেরে যাবে। অগ্নিজিৎ মুখার্জিও তোমাকে বাঁচাতে পারবে না, সেটা তুমিও খুব ভালো মতন জানো। তারপর তোমার ডিগ্রিটা যাবে, কালো কোর্টটা চলে যাবে, বিয়ে হবে কিনা সেটাও জানো না, সব কিন্তু শেষ হয়ে যাবে। ভজন তখন বলে, কি বলছিস তুই সব? কি বলছিস? হ্যাঁ, এটা ঠিকই। অগ্নিজিৎ মুখার্জি এখন তানভি মুখার্জিকে পেয়ে আমাকে পুরো ভুলে গেছে। এখন আমি দুধে মিশে গেছে, আমি আটি হয়ে গড়াগড়ি করছি। গীতা শুনে রীতিমতো হাসতে থাকে। এরপর গীতা বলে, ব্যাস তাহলে আর কি, কাজে লেগে পড়ো। এর মধ্যেই দূর থেকে তানভি মুখার্জি দেখে নিয়েছিল গীতার সাথে ভজনের কথা। আর তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, ড্যাড, একটা ব্যাপার ঘটছে জানো, কোর্ট চত্বরে গীতা কথা বলছে ভজনের সাথে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাতে আর এমন কি হয়েছে? তখনই বলে তানভি, ব্যাপারটা কেমন যেন লাগছে না, আর মনে হচ্ছে না ওদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, মনে হচ্ছে গীতা ভজনকে কিছু বোঝাচ্ছে। এর মধ্যেই গীতা চলে যায়, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে তানভি আর জিজ্ঞেস করে, ভজন তুমি গীতার সাথে কি কথা বলছিলে? ভজন বলে, ওই যে সবসময় অগ্নিজিৎ মুখার্জিকে অপমান করতে থাকে, সে বিষয়েই তো কথা হচ্ছিল। হ্যাঁ, সে বিষয়ে কথা হচ্ছিল। তানভি তখন বলে, সাইকোলজিটা আমি খুব ভালোই বুঝি, তুমি যে গীতার সাথে এই ব্যাপারে কথা বলছিলে না সেটাও কিন্তু আমি জেনে গেছি। ভজন তুমি যদি এখন না বলো তাহলে কিন্তু তোমার সাথে আমার বোনের বিয়েটা আমি ভেঙে দেব। তখন ভজন বলে, তানভি তখন বলে, একদম ঠিক বলেছি, কারণ তুমি তো দেখছি ঘরশত্রু বিভীষণ হয়ে যাচ্ছ। ঠিক করে বলো গীতার সাথে কি কথা বলছিলে? ভজন বলে, আমি তো বারবার বলছি, আমি সেই একটা কথাই বলেছি, আর কিছু না। এর মধ্যে গীতা এসে বলে, তানভি মুখার্জি কুটকাচারিতে একদম পিএইচডি করে এসেছেন। আর তানভি বলে, মুখ সামলে কথা বলো, আমি কিন্তু অগ্নিজিৎ মুখার্জি নই। আর গীতা তখন বলে, খুব ভালো মতন জানি যে আপনি অগ্নিজিৎ মুখার্জি নন, সেই জন্যই তো বলছে আপনি চাইলেও অগ্নিজিৎ মুখার্জির মতন হতে পারবে না, উনি তো চলমান ইনস্টিটিউশন। তবে হ্যাঁ, আপনি কূটনীতিতে একদম ছক্কা মেরে দিয়েছেন। আর শুনুন, অগ্নিজিৎ মুখার্জি যেমন গুটি হিসেবে মেহেককে ব্যবহার করছে, তেমনি আমিও একটা নতুন চাল দিতে শুরু করেছি, আর সেই চালটা তো আমি এখন বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। এই বলেই গীতা চলে যায়। তানভি বোঝার চেষ্টা করে গীতা পরবর্তী চালটা ঠিক কী দিতে চলেছে। এর মধ্যেই গীতা ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আমি মেহেককে আইবুড়ো ভাত খাওয়াতে চাই। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ, এটা তো খুব ভালো কথা। আর অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দেবো। গীতা বলে, আরেকজনকেই খাওয়াতে চাই, সেটা হচ্ছে আমাদের বাবু সোনা আর কৃপান ব্যানার্জি, মানে বুঝতে পেরেছেন তো? অগ্নিজিৎ মুখার্জি তো রীতিমতো শুনে অবাক হয়ে যায়।